This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH আচ্ছা শর্মিষ্ঠা, যেটা তোমার আমার জন্য ফাইন, মানে তুমি তো রাস্তায় গাড়ি চালাও, তো কখনো ফাইন টাইন দিতে হয়েছে? এখনো পর্যন্ত দিতে হয়নি। নিয়ম মেনে চলো বলে একদম। না মানলে তো দিতেই হবে। হ্যাঁ, পুলিশের গাড়ি হলে দিতে হয় না। আচ্ছা তাই? ওটাই আইন। পুলিশের গাড়ির স্বাস্থ্য কেমন খুঁজতে বেরিয়ে নিয়ম ভঙ্গের ছবিটাই ধরা পড়লো জলপাইগুড়িতে। ইন্স্যুরেন্স, পলিউশন, ফিটনেস সব, বিশ্বাস করুন সব ফেল। এমন গাড়িও চলছে পুলিশের নাম করে, ওই শওকত মোল্লার কনভয়ের গাড়ির মতো। বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জলপাইগুড়ির ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক। খতিয়ে দেখবেন মানে সাংবাদিকরা বলছেন, মিডিয়া বলছেন, চোখে আঙুল দানা দেখিয়ে দিচ্ছি যে একটা কাগজও পাস করছে না, সব ফেল। তবুও খতিয়ে দেখতে হবে। আসলে সব জানেন, সাধারণ মানুষের প্রশ্ন, আমরা করলে ফাইন আর পুলিশ করলে আইন। পাবলিকের ফাইন, পুলিশ করলে আইন। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়ে যে গাড়ির ধাক্কায় এক ব্যক্তির প্রাণ গেছে, পুলিশের সেই গাড়ি রাস্তায় চলার অযোগ্য। কিন্তু এটাই একমাত্র উদাহরণ নয়, জেলায় জেলায় পুলিশের এমন অযোগ্য গাড়ির ছড়াছড়ি। চলুন জলপাইগুড়ি জেলা পুলিশের এই যে গাড়িগুলি দেখছেন, এর কোনোটার ইন্স্যুরেন্স ফেল, কোনোটার পলিউশন ফেল, কোনোটির আবার ফিটনেস যোগ্যতাই নেই বলে অভিযোগ। আইন রক্ষকদের গ্যারেজেই আইন ভঙ্গের গুচ্ছ গুচ্ছ নমুনা। পুলিশের এখন সত্যি কথা বলতে অধিকার নেই সাধারণ মানুষের গাড়ির কাগজপত্র চেক করার, যখন তার নিজের গাড়িটাই চেক নেই। পাবলিকের এই ক্ষোভ স্বাভাবিক। আমার আপনার গাড়ি, বাইকের কাগজপত্রে যদি একটু এদিক হয়ে যায়, তাহলে ধরা পড়লে জরিমানা না দিয়ে পার পাওয়া যাবে না। কিন্তু পুলিশই যদি ট্রাফিক আইন ভাঙে, তখন কে ধরবে? পুলিশের গাড়ি কেন, পুলিশের শিক্ষা, পুলিশের সম্মান সবই আছে। আমরা আশা করছি পুলিশও এটা বুঝবে। এসব দেখে কটাক্ষ করে বিরোধী রাজনীতির লোকেরা বলছেন, এই কি তবে তৃণমূল জামানায় পুলিশের ওয়েলফেয়ার? পুলিশ যে গাড়িগুলো ইউজ করতো তার বেশিরভাগই সব ট্যাক্স ইন্স্যুরেন্স যেগুলো ফেল হয়ে আছে। যেই গাড়ি ধরেছে কোনো কেসে, সেই গাড়ি নিয়ে অন্য লোকের গাড়ি নিয়ে পুলিশ নিজে টহল মেরে ঘুরে বেড়াচ্ছে। কিছু পুলিশ অফিসার দেখেছি বাড়ির লোক গাড়ি ইউজ করছে, সেখানে পুলিশ স্টিকার মেরে সেই ফেসিলিটি ইউজ করে যাচ্ছে। পুলিশের গাড়ি কাউকে মারলে যাকে মারবে তার বিরুদ্ধে অভিযোগ হবে, যে মরে গেল তার বিরুদ্ধে পুলিশ এফআইআর করবে। আপনার গাড়ি আমার গাড়ি হলে ওই গাড়ির কি কাগজ নেই এটাই প্রমাণ করে দেবে, ফলে ওর গাড়ির যে কাগজ নেই এটা প্রমাণ করবে না পুলিশের রিপোর্টে। পাল্টা যুক্তি দিচ্ছে তৃণমূল। ইন্সপেক্টরদের আমি অনুরোধ করবো যে বিষয়গুলো দেখা, এবং যদি পেপার ঠিক না থাকে তাহলে সরকারি গাড়ি হোক আর বেসরকারি গাড়ি হোক, সেটা একটু আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এই বিষয়ে কথা বলেছিলাম জলপাইগুড়ির ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরীর সঙ্গে। তিনি জানান, বিষয়টি নজরে আছে, প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। কিন্তু এতদিন কেন পদক্ষেপ করা হয়নি, সেটাই তো বড় প্রশ্ন। পুলিশ তো আইনের রক্ষক, মানুষেরও। আর কত নিরীহের প্রাণ গেলে আইন রক্ষকদের পা ফেলার সময় হবে? জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। ফের নিয়োগ দুর্নীতি। এসএসসির পর এবার আইসিডিএস এ কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠছে। ঘটনাস্থল কোচবিহারের মেখলিগঞ্জ। 2 বছর আগে দুর্গাপুজোর ঠিক আগে 15 জনকে দেওয়া হয় নিয়োগপত্র। সেই নিয়োগে বিস্তর গড়মিলের অভিযোগে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এখনো তোলপাড় রাজ্য। রাস্তায় চাকরিহারা যোগ্য শিক্ষকরা। এরই মধ্যে রাজ্যে আরও এক দুর্নীতি। এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী নিয়োগ রাজ্যের জবাব তলব হাইকোর্টের। চাকরি প্রার্থীর খাতা, স্কোরশিট, নিয়োগের নিয়ম সহ সব নথি জমা দিতে হবে রাজ্যকে। নির্দেশ আদালতের। আদালতে মামলা দায়ের করা। 2023 সালে কোচবিহার জেলার মেখলিগঞ্জে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি। বিজ্ঞপ্তিতে ইডব্লিউএস ক্যাটাগরির উল্লেখ ছিল না। তা সত্ত্বেও ইডব্লিউএস শ্রেণী থেকে 15 জনকে নিয়োগ করা হয়। রাতারাতি 15 জনকে নিয়োগপত্র বিলি করা হয় বলে অভিযোগ। 77 আনরিজার্ভ ক্যাটাগরি ছিল, সেটাকে সেগ্রিগেট করে দিয়ে নতুন আরেকটা ইনসার্ট ক্যাটাগরি নিয়ে আসে, সেটা হলো কি ইডব্লিউএস, ইকোনমি উইকার সেকশন। টোটাল ডিটেইলস, টোটাল রেজাল্টটাকে চেয়েছে কোর্ট।
পুরো তালিকা। ডিভিশন বেঞ্চ মামলাটি ফের সিঙ্গেল বেঞ্চে পাঠিয়েছে। এখন সিঙ্গেল বেঞ্চের পরবর্তী শুনানি ঠিক করবে চাকরি বাতিল হবে নাকি এই নিয়োগ টিকে যাবে। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। বাসন্তীতে এবার এক তৃণমূল নেতারই আরেক তৃণমূল নেতার থেকে প্রাণের ভয়। শাসক দলে কোন্দল চরমে, জল গড়ালো থানা অবধি। পঞ্চায়েত সদস্যের অভিযোগের কাঠগড়ায় তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান। লাগাতার খুনের হুমকি পাচ্ছেন নাকি? শোরগোল বাসন্তীর মসজিদ বাটি এলাকায়। বাসন্তীর মসজিদ বাটিতে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে থানায় ছুটলেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য মাধব হালদারের দাবি, তাকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি খুনেরও হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগের আঙুল পঞ্চায়েত প্রধান গৌর সর্দার ও তার অনুগামীদের দিকে। আমার বাড়ির সামনে গিয়ে মধ্য অবস্থায় গিয়ে ঠেট বসে থাকলে, রাস্তা দাঁড়িয়ে থাকলে পাশ দিয়ে ঠেটে চলে যাচ্ছে, প্যানে মারা হুমকি দিচ্ছে আমার। আমি ওই জন্য আজকে আমি থানায় এসেছি। এটা কারা করছে? ওই তৃণমূলের ছেলেরা, অনুগামী, তারা গৌরদার অনুগামী। অভিযোগ উড়িয়ে পঞ্চায়েত প্রধান গৌর সর্দারের দাবি, এমএলএর গ্রুপের লোকগুলোকে দিয়ে এই মসজিদ বাড়িটা নির্বিষে খেয়েছে। ওর বুধে প্রায় 250-র উপর ভোট মাইনাস খেয়েছে। আমি ওই একা রাতে বাড়িতে যাই, আমার ওর দিকেও ভয় হচ্ছে। আপনি কি এই ব্যাপারে কি থানায় কোনো অভিযোগ? আমি থানায় কমপ্লেন করিনি, করব। গৌর প্রধান যে বিবৃতি দিচ্ছে, এই মাধব হালদার বিজেপির হয়ে কাজ করছে। আমরা বলতে চাই, পশ্চিমবঙ্গের সর্বত্র আজকে আলোড়ন তৈরি হয়েছে। এসআইআর প্রক্রিয়াকরণের মাধ্যমে অনুপ্রবেশকারী জেহাদি জঙ্গি, মৌলবাদী জঙ্গিদেরকে বিনাশ ঘটবে, স্বচ্ছ ভোটারের তালিকা প্রকাশ পাবে। এর আগে দলেরই একাংশের বিরুদ্ধে এইভাবে প্রাণনাশের আশঙ্কার অভিযোগ বারবার উঠেছে উত্তর 24 পরগনায়। এবার কি উত্তরের রোগ দক্ষিণে ছড়ালো? অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। রহরায় অস্ত্র উদ্ধার হয়েছিল, সেই ঘটনায় এবার কলকাতা যোগ পাওয়া যাচ্ছে। কলকাতার বৈধ অস্ত্রের দোকানের 3 মালিককে গ্রেপ্তার করা হলো। ধৃত 3 ভাই সুবীর দা, অধীর দা, সুব্রত দা। ধৃত 3 জনই এনসি দা নামে অস্ত্রের দোকানের মালিক। দোকান থেকে 41টি সিঙ্গেল ব্যারেল, ডাবল ব্যারেল বন্দুক বাজেয়াপ্ত হয়। রহরার আগেও ধর্মতলে অস্ত্র উদ্ধার কাণ্ডে এই দোকানেরই নাম জড়িয়েছিল। উত্তর 24 পরগনার রহড়াতে বেআইনি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধারের মামলাতেও এবার কলকাতা যোগ। লালবাজার থেকে কয়েকশো মিটার দূরে থাকা এই যে লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বিপণী আমরা দেখতে পাচ্ছি, যে এই দোকানের 3 জন মালিককে এবার গ্রেপ্তার করলো এসটিএফের গোয়েন্দারা। শুধু গ্রেপ্তারই নয়, তার পাশাপাশি এই যে লাইসেন্সপ্রাপ্ত বিপণী রয়েছে, এই দোকানটিকেও কিন্তু সম্পূর্ণরূপে সিল করে দেওয়া হয়েছে এসটিএফের তরফ থেকে। তবে শুধুমাত্র যে এই প্রথমবার তা কিন্তু নয়, কয়েক মাস আগেই জীবনতলাতে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের মামলাতেও এই দোকানের নাম সামনে উঠে এসেছিল এবং সেই সময় এই দোকানের কয়েকজন কর্মী, তাদেরকে এসটিএফের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেন এবং সেই সময় যে তথ্য সামনে উঠে এসেছিল যে এই দোকানের যারা কর্মীরা রয়েছেন তারা বেআইনিভাবে এই লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বিপণী থেকে বেআইনি যারা অস্ত্র কারবারিরা রয়েছে তাদের কাছে বিভিন্ন সময় কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র চড়া দামে বিক্রি করত। কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করা হয়, তারপর আবারও এই লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বিপণীর নাম সামনে উঠে এলো এবং 3 জন মালিককে গ্রেপ্তার করলো এসটিএফের গোয়েন্দারা। আর এদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এসটিএফের গোয়েন্দারা যারা জানার চেষ্টা করছেন যে কতদিন ধরে তারা এ ধরনের কারবারের সঙ্গে যুক্ত রয়েছেন আর কোথায় কোথায় কাদের কাছে এ ধরনের বেআইনি আগ্নেয়াস্ত্র বিক্রি করা হয়েছে, সেই সমস্ত বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন এসটিএফের গোয়েন্দারা। ক্যামেরায় কুণালের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। এটা পুলিশের তদন্তের বিষয়। পুরোদস্তুর পুলিশের, যদি পুলিশ তদন্ত করে কিছু পান তো পুলিশ তো অ্যারেস্ট করবেই। যদি একটা লাইসেন্স প্রাপ্ত অস্ত্রের দোকানে সেখানে আপত্তিকর কিছু পাওয়া যায় এবং পুলিশ যদি তাদের মনে করেন যে গ্রেফতার করা দরকার, তো এটা তো পুলিশের মানে নিশ্চিতভাবে পুলিশ কাজ করছে, সেটা তো দেখা যাচ্ছে যে পুলিশ কাজ করছে। ফলে এটা তো রাজনীতি এর মধ্যে ঢোকানোর কোনো অর্থই নেই। ফের ভিনদেশির হাতে আধার, পানি ট্যাঙ্কিতে গ্রেপ্তার ইন্দোনেশিয়ার মহিলা। আর ওই মহিলার গতিবিধিতে রহস্য রয়েছে। দীর্ঘদিন মুম্বাইয়ে ছিলেন ওই মহিলা। মুম্বাই থেকে বাগডোগরা হয়ে নেপাল যাওয়ার পথেই তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের কাছে আধার ছাড়াও মিলেছে প্যান কার্ড, এটিএম কার্ড। মুম্বাইয়ে এজেন্টকে দিয়ে জাল নথি বানিয়েছেন ওই মহিলা। নেপাল যাওয়ার ছক কষেছিলেন সে। নিজেকে ভারতীয় পরিচয় দিতেই সন্দেহ হয় এসএসবি। উদ্ধার হওয়া ভারতীয় ভিসার মেয়াদ জুলাই মাসেই শেষ হয়ে গিয়েছে।
भारत नेपाल बॉर्डर के पास एक संशयित महिला को गिरफ्तार किया गया है। SSB 41 ये बटालियन ने इस महिला को, संशयित महिला को गिरफ्तार किया हुआ है। ये महिला इस वर्ली में स्थित जो मिल कंपाउंड है उसके 11वें मंजिल पे रहती थी और उसके पास आधार कार्ड भी मिला है। उसके पास पैन कार्ड भी मिला था। वो पैन कार्ड पुणे का पता उसके पास वो एड्रेस पे था और जो आधार कार्ड मिला है वो आधार कार्ड इस वर्ली के श्रीराम गिरनी कामगार सहकार गृह निर्माण संस्था इसके 11वें मंजिल का आधार कार्ड उसके पास मिला है। आगे की पूछताछ जो है वो संबंधित यंत्रणा उसके पास से कर रही है। लेकिन ये महिला मुंबई और पुणे इसके बगल और शहरों में रहती थी। आधार कार्ड और पैन कार्ड का मुंबई और पुणे से मिला है। इसके लिए उसको कल शाम को गिरफ्तार किया हुआ है। अगली पूछताछ के लिए गिरफ्तारी उसकी की है, लेकिन आधार कार्ड और पैन कार्ड जो है मुंबई और पुणे का मिला हुआ है। कैमरामैन प्रेम मात्रे के साथ निवृत्ति बाबर, TV9 मराठी, मुंबई। ইন্টেলিজেন্স এজেন্সি যতগুলো আছে তাদেরও কিন্তু মানে ভুরু কুঁচকাবে এই জন্য, কারণ এইভাবে যদি ইজিলি ডকুমেন্ট আধার প্যান কার্ড নিয়ে আর ভারতে 10-12 বছর থাকে অন্য রাষ্ট্রের একজন সিটিজেন, নিশ্চিতভাবে দুর্ভাগ্যজনক এবং চিন্তাজনক। এবং এমন দেশগুলো বারবার ট্রাভেল করছে, বিশেষ করে ইনি একটা ভারতীয় নাম নিয়ে আছেন কিন্তু আসল নাম অন্য, এবং তুরস্ক, নেপাল, বাংলাদেশ বারবার মুভ করছেন। তার সঙ্গে নিশ্চিতভাবে ইন্দোনেশিয়াও গেছে, কিন্তু সে ভারতীয় নাগরিক সেজে ভারতে কেন আছে এ প্রশ্ন নিশ্চয়ই থাকবে। প্রচণ্ড আতঙ্কের এই জন্য যে 10 বছর ধরে ভারতবর্ষের কমার্শিয়াল রাজধানী, যেটাকে ভারতবর্ষের বোম্বে, যেখানে আসল কমার্শিয়াল রাজধানী যেটাকে বলা হয়, সেখানে 10 বছর ধরে ভুয়ো নথি দিয়ে থাকলো কিভাবে? বোম্বের যে স্পেশাল ব্রাঞ্চ কিংবা আইবি তারা কি একদম এগুলোকে চেক করেনি? ইনি কী জন্য এসেছিলেন ইন্টারোগেশন, এটা বলা দরকার আছে এবং জানা দরকার আছে যে কে তাকে পাঠিয়েছিল, হুইজ তার ফাইন্যান্স কে করছে। সে যে 10 বছর ধরে বোম্বেতে কাটাচ্ছে, সেই 10 বছর ধরে তাকে তার টিকিট কে কেটে দিচ্ছে, এই বোম্বের যে টপোগ্রাফি, ইন্ডিয়ার টপোগ্রাফি কে তাকে জানাচ্ছে, এটা প্রত্যেকটা তদন্তের মধ্যে আনতে হবে। এটা খুব সাধারণ ঘটনা নয় কিন্তু। আর এই মুহূর্তে একেবারে শেষ পাতে যে খবরে চোখ রাখবো সেটা একটা শেষের খবর। এই রাজ্যের সুন্দরবনের প্রবীণতম বাঘ, তার গর্জন থামলো সুন্দরবনের ভীষ্মে। আপনি যদি খুব লিঙ্গ সচেতন হন তাহলে ওকে গান্ধারী বলে ডাকতে পারেন। বাংলার প্রবীণতম বাঘথুরি বাঘিনী সোহিনীর মৃত্যু হলো ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে। বয়স হয়েছিল 23। 2018-তে ঝিলার জঙ্গল থেকে এই বাঘিনীকে উদ্ধার করেছিল বন দপ্তর। একটা চোখ নিয়ে সোহিনীর সমস্যা ছিল বহুদিনের, ছানি পড়ে গিয়েছিল, একটি চোখে প্রায় দেখতে পাচ্ছিলই না। TV9 বাংলা নিউজ সিরিজে সোহিনীর সেই ছবি আমরা দেখিয়েছিলাম। 5 মাস আগে মারা যায় সোহিনীর সঙ্গী 21 বছরের সোহন। এবার চলে গেল বাংলার বুড়ো বাঘ বা বাঘিনী সোহিনী। সাধারণত বাংলায় বাঘেদের আয়ু হয় 10 থেকে 15 বছর, টেনে টুনে 16 বা 17। সেই তুলনায় সোহিনী আর একটু বেশি বাঁচল। আর যেসব বাঘ চিড়িয়াখানায় বা বন্দি অবস্থায় রয়েছে তাদের আয়ু ওই 16 থেকে 18 হয়। বিশেষজ্ঞদের কাছে সোহিনীর এই বাড়তি আয়ু কৌতূহলের বিষয় বই কি। তবে আপাতত পরিবারের প্রবীণতম সদস্যার প্রয়াণে একেবারে শোকের ছায়া নেমে এসছে। তার দেখভাল, পরিচর্যা বা দূর থেকেও তাকে রোজ দেখা বনকর্মীদের মধ্যে। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes, MDH।